অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার আজ সম্ভবত 22 হবে। তো যদি 22 হয় তাহলে সেটি রাহুর সংখ্যা। ক্লাসটি শুরু হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর 2025। তো এটিকে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের ড্রাইভার নাম্বার যে চালাচ্ছে সে কিন্তু রবি, অর্থাৎ রাহু শত্রু। এবং মাস সাল মিলে যেটি হচ্ছে সেটিও রাহু। সেই রাহুর সঙ্গে শুক্রবার যুক্ত হলে হচ্ছে রবি, অর্থাৎ সব কিন্তু বিরুদ্ধ। তাহলে আজকের ক্লাস বা আমাদের আলোচনা বিরুদ্ধ হবে না পক্ষে হবে? তাছাড়া বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে 8-এর গুরুত্ব, বৈশিষ্ট্য, বিচার পদ্ধতি। সংখ্যাতত্ত্ব 8 হচ্ছে, আমরা জানি যে শনি মহারাজের প্রতীক। শনিকে আমরা কর্মফলদাতা বলি বা নৈসর্গিক অশুভ গ্রহ, তো আমরা জানি যে নৈসর্গিক অশুভ গ্রহ। এমনকি শনি বেশিরভাগ ক্ষেত্রে মারক হন, তবে মারক লক্ষণ আক্রান্ত হন। মারক সরাসরি শনি কখনো মারেন না। কথাটা একটু নোট করে রাখতে পারেন যে শনিকে শুনিয়ে আমরা ভয়ে যে আটকে উঠি, শনি কখনো সরাসরি মারক হন না। তার সঙ্গে যুক্ত থাকতে হবে, যেমন দুর্ঘটনায় মৃত্যু, মঙ্গলকে যুক্ত থাকতে হবে। অস্ত্রোপচারকালীন অপারেশন থিয়েটারে মৃত্যু, সেটিও কিন্তু মঙ্গলকে যুক্ত থাকতে হবে। ধরেন হার্ট অ্যাটাকে মৃত্যু, সেটি বৃহস্পতিকে যুক্ত থাকতে হবে। তো এগুলো আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে শনি সরাসরি মারক হন না, মারক লক্ষণাক্রান্ত হলে মারক হন। তো এই লক্ষণাক্রান্ত কিভাবে হয় সেটি আমাদের জানতে হবে। ধাপে ধাপে আমাদের ক্লাস একটু কঠিন হলেও আমরা বিশেষ করে জেনে যাব যে কিভাবে আমাদের বিচার করতে হয়। তাছাড়া বিশেষ করে আমরা দেখেছি যে 8 সংখ্যার মধ্যে শুভ অশুভ উভয় দিকটাই কিন্তু থাকে। বিশেষ করে শনির মধ্যে শুভ দিক অশুভ দিক কেন থাকে? ওই যে সে মারক লক্ষণাক্রান্ত হয়, সরাসরি মেরে দেয় না। তাহলে লক্ষণাক্রান্ত হলে কাউকে নিয়ে জড়িয়ে তারপরে তার মৃত্যুর কারণ হয়ে থাকে। তাহলে মৃত্যুর কারণ কাউকে নিয়ে যদি জড়ায়, তাহলে সেই জড়ালে কাউকে সঙ্গে নিয়ে বা দেখা যাচ্ছে একাধিক গ্রহ যখন মৃত্যুর কারণ হয়, তখন কিন্তু এই শনির শুভ আর অশুভ দুটি দিকই প্রতিফলিত হয়। তাছাড়া সব গ্রহের শুভ অশুভ সমদিক রয়েছে, কিন্তু শনির ক্ষেত্রে শুভ এবং অশুভ উভয় দিকটা একটু বেশি জড়িত। কারণ আমাদের ওই পূর্বের জায়গায় যেতে হবে যে শনি মারক লক্ষণাক্রান্ত হয়, সরাসরি মারক হয় না। তাছাড়া শনি মহারাজ বিশেষ করে বিদ্রোহ দেয়, ফাটল দেয়, ক্ষয়ক্ষতি দেয়, লোকসান দেয়, এমনকি বিপর্যয়ও করে থাকে। আবার এই শনি মহারাজ বিশেষ করে আমাদের যে ভক্তি, এই যে আপনারা বলেন স্যার শুভ সকাল বা স্যার নমস্কার, স্যার প্রণাম, এই যে ভক্তি, আবার শনি দেয় যোগ। বিশেষ করে যারা যোগ সাধনা বলতে আমরা যদি বুঝি প্রাণায়াম, মেডিটেশন, কোয়ান্টাম মেথড বা ধরেন সাধন ভজন, এই যোগ, এই যোগও যদি বলি তাহলে সেটি এক যোগ। আবার যোগযুক্ত, গ্রহযুক্ত বা যোগযুক্ত, যেমন আপনার যোগের বই যখন পড়ে তখন এখানে আমার একটু কথা থাকবে যে বই কিভাবে পড়েন। তো এই যোগের বই পড়ার ক্ষেত্রে কিভাবে যোগ হয়েছে, দেখবেন যে অমুক অমুক গ্রহ যোগযুক্ত হয়েছে, তার জন্য এটি ফলাদেশেই। কিন্তু আসলে ওই যোগযুক্ত আপনারা জাতক বা জাতিকার কোনো প্ল্যানেটে আপনারা পাচ্ছেন না, কিন্তু খুঁজে পাচ্ছেন না, কিন্তু খুঁজে পাওয়া যায়। সেটি অন্তর্চক্ষু দিয়ে দেখতে হয়, অর্থাৎ শনিকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে হয়। যোগ সাধনার ফল সরাসরি কিন্তু দেখতে পাওয়া যায় না। তাছাড়া শনি রাশি লগ্নের এন্টি ক্লকওয়াইজ 3, 7, 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়। তো যেহেতু 3, 7, 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়, তাহলে 3 আর 10-কে যদি আমরা দুই পাশে করি তাহলে দুই পাশ কিন্তু প্রায় সমান দেখে। কারণ এটি আপনাদের বুঝতে হবে যে শনি এখানে আছে, এই 3 নম্বরে দিচ্ছে, আবার এই 10 নম্বর দিচ্ছে, তাহলে কি সমান দেখে? দেখে না। এখানে কিন্তু একটা ঘর গ্যাপ দিয়ে দেখছে, আর এখানে কিন্তু দুই ঘর গ্যাপ দিয়ে দেখছে। তার জন্য শনির এই শুভ অশুভত্ব সপ্তম দৃষ্টি তো থাকেই। বিশেষ করে টেরা চোখে দেখে, শনির চোখ হচ্ছে টেরা, যার জন্য একে সহজে ধরা যায় না। যে একটি ওই যারা মানে ওই টেরা শব্দটাই ব্যবহার করি, যারা টেরা কোন দিকে তাকাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে নাকি সাইডে তাকাচ্ছে, এটা কিন্তু বোঝা যায় না। অর্থাৎ শনিকে বোঝা খুব কঠিন। তার মধ্যে যেমন সাধনা থাকে শনির ভিতরে, একাগ্রতা থাকে, আধ্যাত্মিকতা থাকে, এমনকি
যে স্বসাগরা ধরনীর অধিপতিও কিন্তু শনি করে। তো শনি কর্ম দিয়ে, কর্মফল দিয়ে স্বসাগরা ধরনীর অধিপতি করে, আধ্যাত্মিকতা করে। আধ্যাত্মিকতা দেখা যায় না, বা স্পিরিচুয়াল শক্তি যেটা, একাগ্রতা দেখা যায় না, যে আপনাদের ক্লাসে একাগ্রতা আছে কি নেই, আপনারা বসে আসলে আর একটা মোবাইল দিয়ে ফেসবুক চালাচ্ছেন, নাকি আপনারা আসলে নোট লিখছেন, এটি কিন্তু বোঝা খুব কঠিন। এটি শনি বুঝতে দেয় না। তাছাড়া সাধনা, সাধনালব্ধ ফল, সাধনায় আপনি বসে আছেন, আসলে সাধনা করছেন সেখানে বসে, না অন্য কিছু করছেন, এটি বোঝা খুব কঠিন। তাছাড়া যোগও কিন্তু বোঝা অনেকটা কঠিন। এই জন্য যোগ হচ্ছে জীবনে আমরা, ওই যে গত কোন ক্লাসে যেন গুণ করতে বলেছিলাম, যে আপনারা একটু যোগগুলো গুণ করেন, তো আপনারা ক্যালকুলেটারে যেতে পারলেন না। দয়া করে একটু মিউট করুন। সেই সঙ্গে আপনাদের ভক্তিটা কি মনের ভিতরে ভক্তি, নাকি বাহ্যিক দেখানোর মতো নমস্কার বা সালাম বা আদাব, এগুলো কি বাহ্যিক না অন্তর্নিহিত, এটি কিন্তু শনি বুঝায়। তাছাড়া এই আট সংখ্যাকে নাড়াচাড়া করলে একটু, বিশেষ করে আমরা দেখি যেমন সাতে আমরা শিখেছিলাম সাত পাকে ঘোরা, আটে কিন্তু অষ্টমঙ্গল, অষ্টমঙ্গল যোগে কার্যসিদ্ধি। যারা বিশেষ করে এখানে পুরোহিত ব্রাহ্মণ যারা রয়েছেন, তারা বেশি ভালো বুঝবেন যে অষ্টমঙ্গল যোগটা কি। এই অষ্টমঙ্গল যোগে কার্যসিদ্ধি হয়। তাছাড়া আমরা জানি দিক আটটা: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, আটটা দিক। ঊর্ধ্ব এবং অধকে ধরে আমরা 10 দিক ধরি, কিন্তু ঊর্ধ্ব দিক অধ দিককে এই জ্যোতিষশাস্ত্রে আটটা দিকই বলা হয়, ওই দুটিকে বাদ দেওয়া হয়। তাছাড়া আমরা অষ্টধাতু জানি, যদিও ধাতুর ব্যাপারে বলেছি ধাতু 7টি, একটি হচ্ছে ধাতু সংকর, এই মিলে হচ্ছে অষ্টধাতু। অষ্টবিধ রস, শরীরে অষ্টবিধ রস দিয়ে যাবতীয়, যদি কেউ আয়ুর্বেদিক কোনো গ্রন্থ যদি পড়ে থাকেন, তাহলে আমি বলবো আয়ুর্বেদিক কার বই পড়তে, উম এই মনে নেই, আচ্ছা যাই হোক, মনে পড়লে বলে দেব। তাছাড়া অষ্টবসু আমরা জানি, যে আটে অষ্টবসু, অষ্টসিদ্ধি, তারপরে অষ্টলোহ, অষ্টাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম পড়েছি আমরা, অষ্টাঙ্গ কিন্তু প্রণাম রয়েছে। তাছাড়া আটটি পাশই কিন্তু জীবকুলকে বা মানব কুলকে অভিশাপ বন্ধনে আবদ্ধ রাখে। আট কুল, অভিশাপ, 8 প্রকার অভিশাপ আছে, যেটি মানুষকে আবদ্ধ করে রাখে। যেমন ভয়, এটা অভিশাপের কারণে হয়। লজ্জা 2 নাম্বার। 3 হচ্ছে দুর্বলতা, অর্থাৎ ভয়, লজ্জা, দুর্বলতা। 4 হচ্ছে শোক। 5 হচ্ছে লালসা, মানে লোভ লালসা। 6 হচ্ছে কুল্ল। 7 হচ্ছে কুলীন, এবং 8 হচ্ছে জাতি। তাছাড়া অষ্টম স্থানকে আমরা শুনি যে, অষ্টম স্থান এখানে লগ্ন থেকে 8 নম্বর ঘর, দেখেন এই ঘরকে আমরা নিধন ঘর বলি। তাহলে শনিকে শুভ দিক বলবো না অশুভ দিক বলবো, আপনাদের বুঝতে হবে। যে ষষ্ঠ ঘরকে রিপু ভাব বলি, দ্বাদশ ঘরকে ব্যয় ভাব বলি, কিন্তু ঘরকে নিধন ঘর বলি। তাহলে এই যে অষ্টমঙ্গল, এই অষ্টমঙ্গল আসলে কি মঙ্গল দেবে, না অষ্ট দিক থেকে আমাদের আঘাত দেবে? তাছাড়া এই যে ভয়, লজ্জা, দুর্বলতা, শোক, লালসা, তারপরে কুল্ল, কুলীন, জাতি, এই যে দিকগুলো, এই 8টা দিক, বিশেষ করে 8টা যে অভিশাপ, এ কি আসলে আমাদেরকে ভালো করে, না অভিশপ্ত হয়ে আমাদের মরণ ডেকে আনে, এটি কিন্তু বুঝতে হবে। তো অষ্টম স্থানে যেহেতু আমরা নিধন বলি, তো নিধন থেকে আমরা বিচার করি, যেমন ভয় বিচার করি, মৃত্যু বিচার করি, মানুষের ধ্বংস বিচার করি, পতন বিচার করি, অভিশাপ বিচার করি, উগ্রতা বিচার করি, ভয়ঙ্করতা বিচার করি। তাহলে কয়টা হবে? ভয়, মৃত্যু, ধ্বংস, পতন, আহ অভিশাপ, উগ্রতা, ভয়ঙ্কর, এগুলো বিচার করি আমরা। তাছাড়া জীবের যে মোক্ষ লাভের যে উপায়, আমরা যে মোক্ষ লাভ করি তার জন্য সাধন ভজন করি, দান ধ্যান করি। এই যে দান ধ্যান, সাধন ভজন, বা আমরা যে বিষয়গুলো বললাম, যে একাগ্রতা, আধ্যাত্মিকতা, এমনকি শনির যে ভক্তি, এগুলোর মাধ্যমে যে মোক্ষ লাভ, সেটি সরাসরি শনি কিন্তু মোক্ষ লাভ করায় না, কর্মের মাধ্যমে করায়। তার জন্য শনিকে কর্মফল দাতা গ্রহ বলা হয়ে থাকে। তাছাড়া আপনারা দেখেন যে ওই মাকড়সার ঝাল বুনন শক্তি দেখে 7 বার যুদ্ধে পরাজিত হয়ে 8ম বার যুদ্ধে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কোন যোদ্ধা যেন, ইউরোপিয়ান কোন যোদ্ধা, সে কিন্তু বিজয়ী হয়েছিলেন। তো এই মাকড়সার 8টি পা, এটা একটা আমরা ভয়ঙ্কর দৃষ্টিতে দেখি, যন্ত্রণাদায়ক। এমনকি অনেক সাহসী মানুষ গায়ের মধ্যে মাকড়সা
হেঁটে গেলে আর তার আর খবর নেই। যেমন তেলাপোকার কল্পকাহিনী আপনারা ফেসবুকে অনেকে দেখেছেন, যে তেলাপোকা কাকে ভয় পায়। কোর্টে বিচারক বলছে সর্বশেষ ওই মানে একমাত্র স্ত্রী ভয় পায় তেলাপোকাকে। এরকম অনেক কিছু আমরা শুনি। তাছাড়া এই মাকড়সার যে জাল বুনন, 8টা পা দিয়ে জাল বুনন শক্তি দেখে যে আমরা শক্তি আমরা পাই, এই শক্তিটা হচ্ছে ওই একাগ্রতা, মানে যে যোগ সাধনা, একাগ্রতা, ভক্তি, আধ্যাত্মিকতা, এই যে শুভ প্রভাব, এটি কিন্তু এই আটকৌড়ি অনুষ্ঠান বা ধরেন আপনার এই যে উম, শিশু জন্মগ্রহণ করলে আমরা আটকলই দিই, আটকলই ফুটকলই যা রে খোদার বউ, এরকম আঞ্চলিক প্রথা অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় এটি আছে কিনা আমি জানি না। তাছাড়া আমরা যদি বলি যে মানব মনে যে ভীতির সঞ্চার দূর করার জন্য কিন্তু আমরা এই আটকৌড়ি অনুষ্ঠানটা আমরা করে থাকি, যে শিশু বয়সে তার ভয় দূর করার জন্য। কোন ভয়? ওই যে ভয়, লজ্জা, দুর্বলতা বা শোক, লালসা, কুল্ল কুলীন জাতি, এগুলোকে দূর করার জন্য। তথাপিও শাস্ত্রে যে স্বয়ং যে কথাটা বলা হয় যে অষ্টমী মূর্তয়, অষ্টমী মূর্তয় কি? সেটি হচ্ছে স্বস্তি স্বয়ং ব্যক্তং মহিতলে, অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি, আর সৃষ্টির মধ্য দিয়ে হচ্ছে স্বস্তি। সেই স্বস্তিকে আমরা খুঁজে পাই। তাই তো সংখ্যা 8 হচ্ছে শুধু ধ্বংসের কারক নয়, সৃষ্টিরও কারক। বিশেষ করে আমরা জন্মান্তরবাদ যদি আমরা মানি, তাহলে অষ্টম ঘর নিধন ঘর, সেখান থেকেই তো আবার পূর্ণতা। তো এই যে আমাদের দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, এটি আমরা বলি জন্মান্তরবাদ। অবশ্য অনেক ধর্মে জন্মান্তরবাদ বিশ্বাস করা হয় না, তথাপিও আমরা সনাতন ধর্মে তো জন্মান্তরবাদ বিশ্বাস করি। এমনকি আমরা বলি যে 84 লক্ষ বার জন্মগ্রহণ করে একবার মানব জন্ম পায়, বা 32 কোটি এই যে দেবদেবতা, কিন্তু 32 কোটি মানে সেই কোটি শব্দ গণিতের শব্দ নয়, সেটাও আমরা কিন্তু জানি। তো এগুলো বলে আপনার সময় নষ্ট করব না, আজকে ক্লাসের প্ল্যান একটু অন্যরকম রয়েছে। তো 8 সংখ্যার ক্লাস আমরা যখন দেখছি, তখন কিন্তু আমরা সহজভাবে আসবো, আমরা ভয় পাবো না। আমরা দেখবো 8 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, ড্রাইভার নাম্বার 8, তাহলে সে ব্যক্তি কি অলস হবে না পরিশ্রমী হবে? বিশেষ করে যেহেতু কর্মফলদাতা শনি, আবার অষ্টম ঘর নিধন ঘর, তাহলে এনার কি নিধন হবে নাকি আদৌ ধন হবে? যেমন আমরা বৃষ লগ্ন এবং তুলা লগ্নের ক্ষেত্রে জানি যে শনি রাজ্যকারক গ্রহ। তাহলে যদি বৃষ লগ্নে শনি রাজ্যকারক গ্রহ হয়, 8 নাম্বার ঘরে থাকে, তাহলে ধনুর ঘরে থাকে বৃহস্পতির গৃহে। আর তুলা লগ্নের যদি শনি অষ্টমে থাকে, তাহলে বৃষে থাকে, অর্থাৎ 8 নাম্বার ঘরে থাকে। তাহলে এই দুটি গ্রহ তো রাজযোগকারক গ্রহ। তাহলে কি রাজার রাজত্ব ওই দিন চলে যায়? বা ওই শনি যে 2.5 বছর বৃষের উপর দিয়ে ঘোরে, ওই সময় রাজার রাজত্ব চলে যায় বা রাজা মরে যায়, এরকম হয়? তাহলে রাজযোগকারক গ্রহ কি করে? আসলে মেরে দেয়, নাকি তাকে বাঁচিয়ে দেয়, না কোন দিক থেকে তাকে সহযোগিতা করে? আমরা কেন একে রাজযোগকারক বলি? এটি যদি একটু অনুধাবন করি, তাহলে আমাদের বুঝতে হবে কিভাবে অনুধাবন করতে হবে। দেখেন, ফল দেবেন কিন্তু আপনারা, অনুধাবনটা করিয়ে দিব শুধুমাত্র দেওয়ার দায়িত্ব আমার। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমে শনি, তাহলে অষ্টমে শনি মানে বৃষে শনি, সে কৃত্তিকা নক্ষত্রে আছে। কৃত্তিকা নক্ষত্রে যদি থাকে, তাহলে 10 ডিগ্রি নিয়ে কৃত্তিকা নক্ষত্র, প্রথম 10 ডিগ্রি, কৃত্তিকার অধিপতি রবি। তাহলে রবি শনির শত্রু, সেই শত্রুকে সঙ্গে নিয়ে তার সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে। কিন্তু তাকে কি মেরে দেবে? অষ্টমে শনি রাজযোগকারক। তাহলে যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে, তার যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো নষ্ট হবে। তো প্রতিপত্তির মধ্যে রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব থাকতে পারে। যখন সে রোহিণী নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের যে 27টি স্ত্রীর কথা বলা হয়, 27টির মধ্যে প্রিয় নক্ষত্র চন্দ্রের রোহিণী নক্ষত্র। তো রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র, রোহিণী নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যখন শনি থাকবে, তখন ওই শনি হবে ওই যে ভক্তি, যোগ সাধনা, একাগ্রতা, এইগুলো, অর্থাৎ তার মধ্যে মমত্ব, স্নেহ, মায়া, এগুলো সৃষ্টি হবে। যখন মৃগশিরা নক্ষত্রের ভিতর দিয়ে যাবে, মৃগশিরা নক্ষত্র 6 ডিগ্রি 40 মিনিট আপনারা জানেন, সেই 6 ডিগ্রি 40 মিনিটের সময় মঙ্গল কিন্তু আবার তার শত্রু গত হচ্ছে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল তিনজনই কিন্তু শত্রু। প্রথম রবির নক্ষত্র মনে রাখতে হবে কৃত্তিকা,
দ্বিতীয় হচ্ছে রোহিণী নক্ষত্র, সেটা চন্দ্র। আর মঙ্গল হচ্ছে 3 নাম্বার শত্রু, সে হচ্ছে মৃগশিরা নক্ষত্র। তাহলে তার ভিতর দিয়ে যাচ্ছে, তখন তার অষ্টমে তার জমি জমা হারাবে, বা জমি জমা নিয়ে ঝামেলা হবে, বা মারামারি কাটাকাটি হবে, বা কিছু রক্তপাত হবে। কিন্তু মেরে দেবে না, তাকে বাঁচিয়ে রাখবে। ওই সময় জীবনের একেবারে অন্তিম দিন হবে, নাকি সে কোন দিক থেকে কষ্ট পাবে, কোন দিক থেকে সে সফলতা পাবে, সেটি কিন্তু তার ওই নক্ষত্র বুঝিয়ে দিচ্ছে। ঠিক তদনুরূপ বৃষ লগ্নের অষ্টম ভাব সঠিক। তাহলে 8 নাম্বার ঘরে আমরা ধনুতে কিন্তু পাই মূলা, মূলার অধিপতি কেতু। তাহলে কেতু শনির সঙ্গে যুক্ত থেকে সে তো নৈসর্গিক পাপের লাইনেই পড়ে। অর্থাৎ কেতু যখনই থাকবে ষড়যন্ত্রের মধ্যে ফেলবে। ওই শনি নিয়ে, বিশেষ করে শনি মহারাজ, সে কোন ষড়যন্ত্রে পড়বে। রাজা কি ষড়যন্ত্রে পড়বে না? মহারাজা ষড়যন্ত্রে পড়বে না? পড়তে পারে। তার পরের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, অধিপতি শুক্র, শনির বিরুদ্ধ সাইড, অর্থাৎ শনি নৈসর্গিক পাপ, আর শুক্র নৈসর্গিক শুভ গ্রহ। তাহলে শুক্রের নক্ষত্রে যখন থাকবে, তখন তাকে ওই শুক্র, যেহেতু আমরা বলেছি শনি শুভ দুই দিক দেখতে হবে, মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হয়। তাহলে শুক্রযুক্ত শনি, সে কিন্তু মারক লক্ষণ আক্রান্ত হচ্ছে না। তখন কিন্তু শুক্র বৃহস্পতির গৃহগত, সে কিন্তু সুখ শান্তি ধন ঐশ্বর্য দেওয়ার চেষ্টা করছে। তখন শনি কিন্তু ওই মহারাজার রাজত্ব আসলে পাওয়ার অধিকার রাখে। আসলে পায় কি পায় না, তার ভাবপতি, অন্যান্য ভাবপতি, অন্যান্য গ্রহের দৃষ্টির উপরও কিন্তু নির্ভর করে। তাছাড়া তার পরের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়ার অধিপতি রবি, এটি তার শত্রু নক্ষত্র। তখন কিন্তু ওই রবি, এই যে তুলার বৃষের রবি, আবার বৃষের ধনুর রবির নক্ষত্র, এটির মধ্যে যে পার্থক্য রয়েছে, যে বৃষ যখন দেখবো তখন চতুর্থ পতি, যখন আমি তুলা দেখবো তখন আয় পতি। তো চতুর্থ আর আয়, এটিকে কিন্তু ওই একই সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাছাড়া আরেকটি কথা গত ক্লাসে একটু তুলেছিলাম, এখানে একটু বলে দেয়। আমরা বলি যে যোগযুক্ত বা যোগমুক্ত। ধরেন আপনাদের সাথে আমার যোগসূত্র হয়েছে কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট কি? জুম আইডি। জুম আইডির মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি। তো তদনুরূপ গ্রহ নক্ষত্র একে অপরকে দেখে, মানে দৃষ্টি দেয়। ওই যে শনির বললাম 3, 7, 10 নাম্বার ঘরে দৃষ্টি দেয়, এই দৃষ্টির মাধ্যমে তারা দেখতে পায়। আবার যে যোগযুক্ত অন্তর্যোগযুক্ত, যেমন দেখা যাচ্ছে অশ্বিনী নক্ষত্রে কেতু, আর মঘা নক্ষত্রের কেতু। অশ্বিনী নক্ষত্রের কেতুতে ধরেন বৃহস্পতি বসে আছে, মঘা নক্ষত্রের কেতুতে রবি বসে আছে। মঘা নক্ষত্রের কেতুতে রবি বসে আছে সিংহে, আর অশ্বিনী নক্ষত্রের মেষ রাশিতে বৃহস্পতি বসে আছে। তাহলে এই বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিয়েছে, এটা আমরা বুঝি যে পঞ্চমে দৃষ্টি দেওয়ার কারণে যোগযুক্ত হয়েছে। কিন্তু বৃহস্পতি না থেকে এবার অশ্বিনী নক্ষত্রে চন্দ্র রয়েছে, আর হচ্ছে রবি রয়েছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। তাহলে এদের কি কোনো দৃষ্টি পড়েছে? পড়েনি। কিন্তু দৃষ্টি না পড়লেও এই ইন্টারনেটের মতো যোগযুক্ত হয়েছে। কি যোগযুক্ত? মানে ওই কেতুর নক্ষত্র আর কেতুর নক্ষত্রে একাধিক গ্রহ থাকার কারণে তার মধ্যে যোগ সৃষ্টি হয়েছে। পিছন সাইডে, বোর্ডের পিছন সাইডে আমরা সুচ দিয়ে যদি সেলাই করি, কাপড় সেলাই করি, সুচটা এভাবে ঢোকাই, এভাবে বের করি, তাহলে নিচের পাশেও কিন্তু সুতা থাকে, আবার উপর পাশেও সুতা থাকে। তাহলে এই যে সুতার মতো যে এই পেঁচিয়ে পেঁচিয়ে যায়, এটি অন্তর্নিহিত যোগ তৈরি করে। এটি কিন্তু প্ল্যানেট বিচারের সময় দেখতে হবে। তো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের বুঝতে, যখন আমরা আজকে প্ল্যানেট নেব, প্ল্যানেট নিয়ে যখন বিচার করব তখন দেখব। তাহলে আমরা এই শনিকে বিশেষ করে শুভ বলবো না অশুভ বলবো, 8 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, তখন কিন্তু আমরা, যেহেতু আমরা কিন্তু জানি এক করেছি, এক রাজা দুই চন্দ্র, মানে মমত্ব, 3 বৃহস্পতি 4 রাহু আমরা করে আসছি, তার শুভাশুভ বলে আসছি। তাছাড়া আমাদের স্যাররা আছেন, কেননা একটু বলবে। তো তখন এই শনি, যেহেতু আমি বলেছি যে এককভাবে শনি মারক হন না, মারক লক্ষণাক্রান্ত হলে হন। তাহলে এই শনির সঙ্গে কে আছে? কেউ তো নেই। হ্যাঁ আছে। কে? শনির তারিখে জন্মগ্রহণ করলে তার সঙ্গে তার মাস আছে।
তার সাল আছে, তার বার আছে, তার সময় আছে। এগুলো মিলে যে আমাদের ভাগ্যাঙ্ক হচ্ছে, সেটি কিন্তু তার সঙ্গে সহযোগিতা করে, যদি মারক লক্ষণাক্রান্ত হয় মারক হবে, শুভ হলে শুভ ফল দেবে। তাহলে ওই রাজ্য কিভাবে বুঝবো বা শুভ কিভাবে বুঝবো, মারক লক্ষণাক্রান্ত কিভাবে বুঝবো, সেটি তুলা লগ্নের ওই অষ্টমে বৃষ রাশিতে যেমন আমরা যেভাবে বুঝলাম যে রবির নক্ষত্রে থাকলে যশানি, চন্দ্রের নক্ষত্রে থাকলে মমত্ব, আর মঙ্গলের নক্ষত্রে থাকলে মারামারি লাঠালাঠি কাটাকাটি বা জমি জমা নিয়ে বিরোধ বা অগ্নি ভয়, এগুলো এইরকম ভাবে অনুধাবন করতে হবে। 17 তারিখ যদি আসি, তাহলে রবি আর নিষ্ক্রিয় রবি মানে কেতু, তাহলে দুজনে মিলে শনি হচ্ছে। তাহলে সক্রিয় রবি আর নিষ্ক্রিয় রবি, সক্রিয় রবি নিষ্ক্রিয় রবিকে বলছে আগে সক্রিয় রবি, তার মানে মধ্যাহ্নের মার্তণ্ড, মানে সূর্যের প্রখর আলো, সেই আলোর মধ্যে এটি নিষ্ক্রিয় রবি উদিত হয়েছে। তাহলে তাকে কি প্রস্ফুটিত হতে দেবে? কখনো দেয়? দেয় না। কারণ হচ্ছে দেখেন, ওই যে আমরা যদি শনির, একটু আগে আপনারা যে নবগ্রহ স্তোত্র পাঠ করলেন, সেখানে শনির করলেন নীলঞ্জন চয়পখম রবি সূদক মহাগ্রম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। তো এই যে আপনারা নীলঞ্জন চয়পখং রবি সূদং মহাগ্রম ছায়ামা গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। আবার শনির অশুভত্ব দূর করার জন্য আমরা কি করি? দক্ষিণা কালীর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করি। যেমন ওম ক্রিং কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনৈ ধীমহি ধন্য ঘোরা প্রচোদয়াৎ। তার মানে কি, এই দক্ষিণা কালী শনির স্ত্রী বলা হয়। যে তাকে যদি সন্তুষ্ট করা হয়, মানে শনিকে সন্তুষ্ট করা বা তুষ্ট করার সাধ্য জীবের নেই, তখন আমরা অন্যকে দিয়ে বক্রভাবে, ওই যে যোগ হয় মানে সেলাই, সেলাই পিছন থেকে আসে, অর্থাৎ বক্রভাবে যে আমরা দক্ষিণা কালীকে ধরছি, ধরে বলছি, যে তার আরাধনা করে বলছি, তুমি একটু তোমার প্রিয়জনকে বলে দাও যে আমার প্রতি যেন রূঢ় দৃষ্টি না দেয়। যদিও শনির পূজা নিয়েও কিছু বলতে হতো, তা সেগুলো দেখি পরে যদি সময় পাওয়া যায় তাহলে বলবো তখন। তো এই নিষ্ক্রিয় রবি যখন এসে আবির্ভূত হয়েছে, রবি কিনা তাকে আর জাগ্রত হতে দিল না, সেখান থেকে শনি প্রস্ফুটিত হলো, অর্থাৎ শনির জন্ম হলো। 1+7=8। তাহলে সক্রিয় রবি আর নিষ্ক্রিয় রবি, নিষ্ক্রিয় রবি কিন্তু নিষ্ক্রিয় জায়গায় রয়ে গেল, মিলে শনি হলো। তাহলে শনি রবি কেতু যুক্ত যদি প্ল্যানেটে থাকে, সেই ধরনের ফল দেবে। তাহলে শনির সাথে রবি শত্রু, এটা কিন্তু শত্রুতা থাকছে। আর নিষ্ক্রিয় রবি কেতু ধরেন তার সঙ্গে যুক্ত আছে, তাহলে কেতু থেকে সে নিষ্ক্রিয়। কেতু যখন যুক্ত থাকবে তখনই তো রাহুর দৃষ্টি থাকবে। তাহলে ওই রাহু যে দৃষ্ট থাকবে, ওই যে নীলঞ্জন ছয় পখম রবি সুতং মহগ্রম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম, তখন কিন্তু শনি তার কাছে তুষ্ট, মানে তার ক্রোধ দমন হচ্ছে কোথায়? ওই রাহু যখন দৃষ্ট হচ্ছে, তখন কিন্তু তার ওই, অর্থাৎ অর্ধগায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রজ্জং তং রাহুং পুনঃ। অর্থাৎ রাহু এসে তখন ওই শনিকে দমিয়ে দিচ্ছে। অর্থাৎ 17 তারিখের মানে সক্রিয় রবি আর নিষ্ক্রিয় রবি মিলে যে শনির জন্ম দিচ্ছে, ওই শনি কিন্তু যোগী, সাধক, ভাবুক বা যশস্বী বা খ্যাতিমান বা জীবনের যা করণীয় সেটি কিন্তু করবে। কারণ নিষ্ক্রিয় রবিকে আর কখনোই উঠতে দেয় না, সে তাকে ওই লাকি নাম্বার 7কে দমিয়ে দিয়ে তার শুভ ফলকে প্রতিফলিত হতে দেয়। কিন্তু এখানে আরেকটি কথা আছে, ওই নিষ্ক্রিয় রবি ধরেন আপনার মঘা নক্ষত্রে রবি মানে কেতু, মঘা নক্ষত্রে কেতু ধরেন আজকের মতো কেতু এখানে বসে আছে, এখানেই যদি বসিয়ে দেওয়া হয় রবিকে, তাহলে সূর্য তার নিজ গৃহে, এখানে যদি বসিয়ে দেওয়া হয় শনিকে, তাহলে শনি ওই রবি আর নিষ্ক্রিয় কেতু, তো নিষ্ক্রিয় নাকি? মঘা নক্ষত্রে কেতু কি নিষ্ক্রিয় না সক্রিয়? কি বলেন? কেউ বলতে পারবেন? স্যার নিষ্ক্রিয়। মঘা নক্ষত্রে কেতু নিষ্ক্রিয়, তাহলে অশ্বিনী নিষ্ক্রিয় নক্ষত্রে সক্রিয় কেতু কি নিষ্ক্রিয় না সক্রিয়? হ্যাঁ, সক্রিয় তো স্যার। আচ্ছা মূলা নক্ষত্রে কেতু কি সক্রিয় না নিষ্ক্রিয়?
তাহলে কি এগুলো আমাদের নক্ষত্র নিয়ে যে ক্লাস হয়েছিল সেগুলো অনুধাবন করতে আমরা পারিনি? তাহলে মেষ রাশি মঙ্গলের গৃহে কেতু, সক্রিয় না নিষ্ক্রিয় বলতে পারলেন না। সিংহ সক্রিয় স্যার। রাশিতে কেতু, মঘা নক্ষত্রে সে সক্রিয় না নিষ্ক্রিয় বলতে পারলেন না। এটা তার মূল ত্রিকোণ, আনন্দময় গৃহ। কেতুর কি রবি শত্রু না কেতু শুক্র শত্রু? কেতু শত্রু শুক্র আর শনি। তাহলে এখানে কেতু তো রবি শত্রু না, বা রবির তো আর কেতু শত্রু না। তাহলে মূল ত্রিকোণে আনন্দময় গৃহে কেতু, সে তার নিজ নক্ষত্রে। তাহলে এই নক্ষত্র কি? সে আনন্দময়, বলবান, কিন্তু মেষের অশ্বিনী নক্ষত্রের কেতু, মানে মঙ্গলের গৃহগত কেতু। তাহলে এখানে কি তার শত্রু? শত্রু না। এটা তার তুঙ্গস্থ ঘর না, এটা তার নিচস্থ ঘর না, কোনো কিছু না। তাহলে এখানে কি? মঙ্গলের বলে বলিয়ান। আর ধনুর কেতু যখন মূলা নক্ষত্রে কেতু হবে, তখন সেটি বৃহস্পতির গৃহগত কেতু, কেতু নক্ষত্রগত কেতু। তখন বৃহস্পতি দেবগুরুর গৃহে অবস্থিত কেতু। তাহলে সেই কেতু কি? কি আমরা ধনু রাশি, মতান্তরে আমরা বলছি ধনু রাশি কেতু তুঙ্গ গৃহ, বৃশ্চিক রাশি কেতু তুঙ্গ গৃহ, বিপরীত, বিপরীতে, মানে আমরা মতান্তরে। তাহলে তুঙ্গ গৃহগত কেতু নিজ গৃহে, সে বেশি বলশালী না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আর সিংহের কেতু, একে আনন্দময়। আমরা নিষ্ক্রিয় বলতে পারি। কিন্তু মেষের কেতু, তাহলে পার্থক্য আছে না? সে মঙ্গলের গৃহগত কেতু। তাহলে কি হলো? এই মূল ত্রিকোণে আনন্দময় গৃহে অবস্থিত কেতু। তাহলে এই আনন্দ দেবে। এ সূর্য যতই সক্রিয়, সূর্য যতই নিষ্ক্রিয় রবিকে দমিয়ে দিক না কেন, সে ওইখান থেকেই আনন্দ পাবে। ধরেন ওই যে আপনারা হয়তো আমার পিঠে একটা চড় মারলেন, আমি কি মনে করব? আপনারা কি প্রকৃত মারার জন্য চড় মেরেছেন, না আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়ে চড় মেরেছেন? কোনটা মনে করব? অর্থাৎ এই রবি এই কেতুকে যদি চড় মারে, সেটি আনন্দের চড়। উনি গ্রহণ করবে যে আমাকে পিঠে চড় দিয়ে আশীর্বাদ করেছে। তখন যে শনি সৃষ্টি হচ্ছে, ওই শনি ভক্তি, যোগ সাধনা, একাগ্রতা, আধ্যাত্মিকতা এর মধ্যে থাকবে। কেন আধ্যাত্মিকতা থাকবে? আধ্যাত্মিকতার কারক গ্রহই তো কেতু। কেতু স্বয়ং নিত্যরত, হাস্যরত, সদা উজ্জ্বল কেতু। এছাড়া আর হাসাবে কোন গৃহে কেতু? কোনো জায়গায় হাসানোর সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এইবার আসি পরে 26 নাম্বার। 26 নাম্বার হচ্ছে 2 আর 6। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে 2 হচ্ছে চন্দ্র, 6 হচ্ছে শুক্র। তাহলে চন্দ্র কাউকে শত্রু মনে করে না, শুক্র চন্দ্রকে শত্রু মনে করে। মানে এই ডান পাশ বাম পাশকে শত্রু মনে করে। তাহলে আগে চন্দ্র পরে শুক্র। এভাবে আপনাদের অন্য সংখ্যার ক্ষেত্রে দেখানো হয়েছে। তাহলে 26 তারিখ হতে গেলে আগে চন্দ্র আসছে, আগে মমত্ব, তারপরে হচ্ছে শুক্র। এই শুক্র চন্দ্রকে শত্রু মনে করে। তার মানে কি বলে, তোমার মায়া, মায়াটা দেখাতে হবে না, ও যে গেছে গেছে, ও ছেড়ে দাও, এখন অন্যদিকে যাও। তার মানে কি? শনি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে। এই 26 তারিখে শনি, ধরেন আপনি সব বিহবল, আপনার সব থেকে প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলেছেন, ওই সময় এসে বলছে যে আরে যা যাবার সে তো যাবে, যে আসার সে আসবে। তাহলে কি হলো? অর্থাৎ ওটিকে ছেড়ে দিয়ে তুমি এখন শান্তির পথে যাও। মানে শুক্র সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক। তার ভিতরে মমত্ব আগে এসে বাসা বেঁধেছিল, আগেই এসে তার সামনে দাঁড়িয়েছিল। সেই মমত্বকে দিকে তাকিয়ে সে বলতে বাধ্য হচ্ছে যে তুমি শনির যে ধ্বংস হয়েছো, ওই ধ্বংস তুমি ছেড়ে দাও, ওটি আর ধরে রেখে না। তার জন্য কিন্তু অতীতকে বাঁচানোর চেষ্টা, বা অতীতকে স্মরণ করা আর মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা সমান। অর্থাৎ অতীত অতীতই, অতীতকে নিয়ে আর টানা হেচড়া করার প্রয়োজন নেই। সেটি যে শিক্ষা দেয়, সেটি হচ্ছে 26 তারিখের শনি, সেই শিক্ষা দিয়ে থাকে। তো এবার জেকে দেব স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি প্রথম 8 তারিখের শনির একটু শুভাশুভ, আপনার শিক্ষার্থীরা কিছু জানতে চাইছেন। একক সংখ্যা, যে ড্রাইভার সংখ্যা, যে 8, তার শুভ এবং অশুভ। জেকে দেব স্যার আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ আছেন।
তো 8 তারিখে আমরা যখন হচ্ছে নিউমারোলজি দিয়ে প্রেডিকশন করার প্রয়াস করব, তখন 8 তারিখে যখন একটা জাতক আসবে, তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে 8 তারিখ হচ্ছে শনির তারিখ, শনির কি কি গুণ হচ্ছে ব্যক্তির মধ্যে আছে সেটা আমাদের অবলোকন করতে হবে। এখন শনির যে কারকতা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুঃখ, মৃত্যু, বিপদ। তারপর হচ্ছে রসের মধ্যে যে কষারস, যে কোনো কাজে বিলম্ব ঘটানো, অলসতা, এটা হচ্ছে শনির কারকতা। এখানে অলসতা বলতে একটা জিনিস যেটা বোঝাচ্ছে, শনির অলসতা মানে কিন্তু আহ, সেতে যোগের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ হচ্ছে শনি। কিন্তু ওই জাগতিক যে কাজ, সেই কাজে কিন্তু শনি অলস। কাজে অলসতা বলতে কিন্তু আমরা হচ্ছে, আমি যেটা প্রথমে বলছি যে ব্যক্তি যে আমাদের কাছে আসলো তার অবস্থান দেখতে হবে। এখন উনি যদি ধরেন কোনো মন্দিরের পুরোহিত বা সেবায়িত হয়, তাহলে তাকে আমরা অলস বলতে পারি না, কারণ এটা এই কাজে শুনি তো আনন্দ পাচ্ছে। কাজেই উনি তো তখন, তাকে আমরা যদি বলি যে আপনি তো অলস, তাহলে উনি বলবে কি করে অলস হলাম, আমি 4টার সময় ঘুম থেকে উঠে তো পূজা কাজ শুরু করে সারাদিন তো এই কাজেই ব্যস্ত আছি। মিলবে না তখন। তো এই যে বিষয়, গ্রহের কারকতার সঙ্গে ব্যক্তির যে স্বভাব, ব্যক্তির যে আচরণ, ব্যক্তির যে অবস্থান, এগুলো দেখতে হবে, অর্থাৎ স্থান, কাল, পাত্র, এই তিনটাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে প্রেডিকশন করতে হবে। অষ্টমে শনির ব্যক্তির বরাবরই হচ্ছে সবকিছু একটু বিলম্বেই পাবে। তো বিলম্বে পাওয়ার একটা কারণ হচ্ছে, এটা এরকম না যে শনি হচ্ছে মানুষকে নেগেটিভ করে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। শনি যুগের কারক যখন আমি বলছি, তখন হচ্ছে আপনার হচ্ছে যে কোনো যুগ সাধনায় সফল হতে গেলে আপনার একটা নির্দিষ্ট সময় লাগবে। আমরা যখন ধরেন আমরা একদম জাগতিক লেখাপড়ায় যদি ধরি, তাহলে আপনার হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছরে একটা অবস্থান শেষ হয়। তারপরে গ্রাজুয়েশন লেভেল একটা অবস্থান, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে একটা অবস্থান। তো এরপরেই আসলে ব্যক্তি নিজেকে উচ্চশিক্ষিত বলে দাবি করতে পারে। তো এই যে একটা প্রক্রিয়া, সেটা একটা নির্দিষ্ট সময় পার করে নিয়ে যায়। তো শনি হচ্ছে সেই সময় যতক্ষণ পর্যন্ত না আসছে, আপনি যখন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তি না যায়, তখন হচ্ছে সে আপনার হচ্ছে জীবনে সাকসেস অর্জন করতে পারে না, বা নিজেকে সাফল্যের দাবিদার হিসেবে উপস্থাপন করতে পারে না। তো এই যে 8 তারিখের যে শনি, তো 8 তারিখের যে শনি, সেই শনিকে ব্যক্তি সাফল্য দেবে, প্রতিষ্ঠা দেবে, কিন্তু ওই এই সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে, অর্থাৎ হচ্ছে তাকে লেখাপড়া করাবে, করাইয়া তারপর হচ্ছে সে উচ্চশিক্ষিত বলে দাবি করার মানে সৎ সাহস, মনোবল তাকে দেবে। শনি যেহেতু কর্মের কারক, সে ব্যক্তিকে কর্মে যুক্ত করবে, অর্থাৎ কর্মের মাধ্যমে হচ্ছে 8 তারিখের জাতককে জীবনে সাকসেস অর্জন করতে হবে। আবার হচ্ছে আহ, শনি হচ্ছে ধরেন পারিবারিক জ্ঞান যেটা, সেই পারিবারিক জ্ঞান কিন্তু শনির মাধ্যমে আমরা পেয়ে থাকি। সামাজিক যে জ্ঞান, সেই সামাজিক জ্ঞান আমরা কিন্তু এই শনির মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে। তো আবার হচ্ছে ধরেন পৈতৃক সম্পত্তির যে ব্যাপার, এখানে আপনার কালপুরুষ রাশি চক্রের চতুর্থ ভাব হচ্ছে পৈতৃক সম্পত্তি বিচারের জায়গা। কিন্তু দেখুন তার বরাবরই কিন্তু দশম ভাব আছে, মানে দশম হচ্ছে পিতার জায়গা। তো পিতার উপার্জন থেকেই কিন্তু আপনার পিতার সম্পত্তি হচ্ছে। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। 8 তারিখের এই শনির মাধ্যমে আমরা কিন্তু এই সব কিছুই জাতকের প্রাপ্ত হওয়ার, মানে ব্যক্তির প্রাপ্ত হওয়ার একটা সুযোগ আছে, সেটা দেখতে হবে। 8 তারিখের শনি আহ, আপনাকে, হ্যাঁ, নিজেকে, তার মানে হচ্ছে আহ, সেটা মকরের শনি যদি আমরা ধরি, 8 তারিখের শনিকে, মকরের শনি হচ্ছে আহ, প্রতিষ্ঠা লাভের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠা বলতে শনির প্রতিষ্ঠা তো হচ্ছে যোগ সাধনায়, আম, আধ্যাত্মিকতা, সাত্ত্বিকতায় প্রতিষ্ঠা। তো সাত্ত্বিকতায় প্রতিষ্ঠা লাভের জন্য শনি কিন্তু নিজেই নিজেকে মেরে ফেলে। এই মকরের শনি হচ্ছে স্বয়ং মারক। তো এই বিষয়টা কিন্তু বিবেচনায় নিতে হবে প্রেডিকশনের ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তির এমন কিছু সিদ্ধান্ত থাকতে পারে যেগুলো হচ্ছে তার নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। আবার আমরা এই প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখব যে তৎকালীন সময় ব্যক্তি যে সময় হাজির হলো, যেমন আমাদের আজকে এই ক্লাস যখন শুরু হয়েছে, তখন আপনার হচ্ছে আহ, ধনুলগ্নে আপনার হচ্ছে ক্লাস শুরু হয়েছে। তো একটা দিনই দিক তো স্যার বলছেন যে শনি হচ্ছে অষ্টম, মানে হচ্ছে অষ্টম পতিও আমি যদি বলি, বা
অষ্টম ভাবকে যদি আমি কল্পনা করি, তাহলে অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর কারণ। কিন্তু অষ্টম ভাব মৃত্যুর কারণ হলো দ্বাদশ রাশি চক্রের অষ্টম ভাবের পরে কিন্তু আরো ভাব আছে, তাহলে সেটা কোন মৃত্যু? আবার অষ্টম ভাব থেকে হচ্ছে দীর্ঘায়ু, স্বল্পায়ু, মধ্যায়ু, এই তিন প্রকারের আয়ু বিচার করা হচ্ছে এই অষ্টম থেকে। এখন ধনুলগ্নে যে আজকের আপনার হচ্ছে যে জাতক আসলো, তার ইয়ে হচ্ছে ধনুলগ্নে শুরু হলো। ধনুলগ্নের হচ্ছে দ্বিতীয় পতি হচ্ছে শনি। তো দ্বিতীয় পতি হিসেবে শনি কিন্তু মারক। আবার তৃতীয় পতি হিসেবে শনি হচ্ছে মৃত্যুকে এড়ানোর ক্ষমতা প্রদানকারী। তৃতীয় ভাব থেকে হচ্ছে রিকভারি হয়, অর্থাৎ মৃত্যুতুল্য যে যাতনা, সেই যাতনা থেকে ব্যক্তি রিকভারি হতে পারে। এবং শনি হচ্ছে আনন্দময় স্থান, অর্থাৎ মূল ত্রিকোণে আছে। যদিও রাহুযুক্ত, তথাপি শনি তার নিজ গৃহে আছে, সেখানে রাহুযুক্ত তেমন কিছুই করতে পারবে না। তো এই ব্যক্তি দ্বিতীয় পতি হিসেবে শনি মারক, অর্থাৎ প্রথম 36 ইয়ার সে হচ্ছে দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যাবে। তারপরে কিন্তু সে রিকভারি করবে এবং জীবনের সামনে অনেক দূর এগিয়ে যাবে। এই টাইমটা কিন্তু ওই লগ্ন সাপেক্ষে এবং শনির 8 তারিখের শনির জন্য এই প্রেডিকশনটা আমরা করতে পারি। আবার আমরা যদি আজকের তারিখটাকে দেখি, এখানে কিন্তু রবি এবং মঙ্গলের মানে সমন্বয়ে একক রবির সৃষ্টি হয়েছে। তো রবি হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো যখন রাজা এবং সেনাপতি উভয়ই যখন মানে একটা জায়গায় থাকে, রাজ্য আছে আবার হচ্ছে সেনাপতিও আছে, আমার হচ্ছে অর্থও আছে, অর্থের ভান্ডারও আছে, আবার হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আমার কাছে অস্ত্র এবং অস্ত্রধারী ব্যক্তিও আছে। তো এই রবি তো বেশ শক্তিশালী রবি। তো এই রবির অবস্থান আমরা কোথায় দেখি? এই রবির অবস্থান দেখুন লগ্নে আছে। তো ধনু লগ্নে হচ্ছে রবি হচ্ছে শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ ধনু লগ্নে, রবি আপনার হচ্ছে লগ্নে বসে আছে। রবি হচ্ছে আত্মার কারক, সেই আত্মার কারক রবি লগ্নে বসে আছে। তো এখানে কিন্তু পজিটিভ দিক আছে। পজিটিভ দিক আছে মানে এই 8 তারিখে শনি যদিও প্রথম দিকে আপনাকে ব্যক্তিকে অনেক দুঃখ কষ্ট দিবে, কিন্তু এন্ড অফ দ্য ডে হচ্ছে তাকে রিকভারি করে জীবনে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা সুন্দর এর স্যার। সাথে যেহেতু স্যার একটু হাত এঁকেছেন, আমি হাতটা একটু দেখবো। যেমন হচ্ছে 1 2 3 হচ্ছে বৃষ, কি বলে আপনার হচ্ছে মেষ মেষ, বৃষ, মিথুন, আর হচ্ছে আহ, 10 নম্বরে হচ্ছে, 9 নম্বরে হচ্ছে ধনু, আর 10 নম্বর হচ্ছে আপনার কনিষ্ঠ আঙ্গুলের একদম উপরের জায়গায় মকর, মকর এই পাচ্ছি, হচ্ছে কনিষ্ঠ মকর, আঙ্গুলের একদম উপরে। কুম্ভ, এই মীন। হ্যাঁ, মানে কনিষ্ঠা। 10 নম্বর এবং 11 নম্বর জায়গায় আছি আমরা মকর এবং কুম্ভ রাশিতে পাচ্ছি। তো এখানে দেখুন, মকর রাশিতে আমরা 3টা গ্রহ আছে। সেটা হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। সেটা মানে শনির হচ্ছে প্রিয়ভাজন না। ঠিক আছে, উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে, আমরা প্রতীকটা যদি দেখি, ধরেন আপনার সজ্জা কাঠের হচ্ছে পায়ের দিক। তো সেটা হচ্ছে অবনমন। তো শনি কিন্তু মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানে মানে কি উদ্ধত প্রকাশ করে না। শনি হচ্ছে সবসময় উদার, মানে মাথা নিচু করে নিজেকে হীন করে তার যে যুগের যে মানে অন্যকে সম্মান করা বা অন্যকে বড় করে তোলা, এই জায়গাটাকে মানে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রে আসলে প্রকৃতপক্ষে হয়ে থাকে। আবার হচ্ছে তারপরে শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র যার মানে অধিপতি দেবতা হচ্ছে বিষ্ণু। তো এই জায়গায় কিন্তু শনি যদিও চন্দ্রের নক্ষত্র, তার সপ্তম পতি, কিন্তু ওই যে সাধনার ফল হচ্ছে আহ, দেব কৃপা, দৈব কৃপা লাভ করা। তো এখানে কিন্তু শনি অত্যন্ত ভালো রেজাল্ট শুরু হয় আপনার হচ্ছে সাধন মার্গের তত্ত্ব যদি ধরেন। রবি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি রবি, সে হচ্ছে মানে ব্যক্তির কে সম্মান অবনমন করে ফেলছে, যেহেতু সজ্জাঘাটের পায়ের দিক। আর শ্রবণা মানে সেই জায়গায় স্যার হচ্ছে একটু কি, যুক্ত করেন যে উত্তরাষাঢ়া হচ্ছে 21 নম্বরে পড়েছে, তার জন্য 8-এর সঙ্গে 3 যুক্ত হলে 11 হয়ে তার জীবনে পরিবর্তনতা নিয়ে আসে। আর 22 নম্বরে হলে তখন 4 28 4 12 মিলে দৈব কৃপা, যার জন্য বিষ্ণু শ্রবণা নক্ষত্রের অধিপতি, মানে আচ্ছা, দেবতা, অধিদেবতা। আর যখন 23 হয় তখন 5 5 হলে 8 5 13 মিলে রাহু হয়। তো সে মঙ্গলের নক্ষত্রে থাকে। মঙ্গলের কিন্তু ওই সেই চিহ্ন নক্ষত্র, অর্থাৎ আহ অর্ধেক অংশ পায় মকর আর অর্ধেক অংশ পায় কুম্ভ। এটা একটু যুক্ত করে দেন। হ্যাঁ স্যার।
তো স্যার তো বলিয়েছেন যে আপনার হচ্ছে শ্রবণা নক্ষত্রে গিয়ে সেই ব্যক্তি সাকসেসটা পায়, দৈব কৃপাটা পায়। আর ধনিষ্ঠা নক্ষত্রে যখন যায়, আমরা জানি মকরে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়। তো মঙ্গল যখন তুঙ্গস্থ হচ্ছে, তখন তো সে হচ্ছে যুদ্ধের সাজে আছে, ঠিক আছে। আর এই যুদ্ধের সাজে থাকলে ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে আপনার হচ্ছে মৃদঙ্গ। তো মৃদঙ্গ কখন বাজায়? ওই শ্রবণায় যে যুগ সাধনায় সে সফল হলো। সফল হলো মানে সে যুদ্ধে জয়ী হলো। ওই উত্তরাশার আর যে আপনার হচ্ছে রিপুকে, আপনার রিপুর তাড়নাটাকে আপনার হচ্ছে সে একটা পরাজিত হয়ে শ্রবণায় যে আপনার রিপুকে ধ্বংস করে, শ্রবণায় যে তার হচ্ছে সাকসেস, প্রাপ্তি, দৈব কৃপা, সেই জায়গা সেই প্রাপ্তি থেকে আপনার হচ্ছে ধনিষ্ঠাতে গিয়ে আপনার মৃদঙ্গ বাজানো, অর্থাৎ যুদ্ধে জয়লাভ করা। কারণ মকরের 28 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনার শনি মঙ্গল তুঙ্গস্থ হয়। তো এরপরে হচ্ছে আমরা কুম্ভে যদি যাই, কুম্ভ হচ্ছে মানে আনন্দময় জায়গা, মূল ত্রিকোণ। তো দশমে আপনার কর্মের দ্বারা শনি হচ্ছে কর্মফলদাতা। দশমে হচ্ছে আমাদের হচ্ছে কালপুরুষ একটা কর্মভাব, সে কর্মক্ষেত্রে আপনার কর্মের দ্বারা সে কিন্তু অলরেডি 28 ডিগ্রির পরে কিন্তু সে আপনার আনন্দে শুরু হয়ে যায় তার, যে মৃদঙ্গ বাজানোটা শুরু হয়ে যায়। তো আপনারা কুম্ভে যখন যায় মূল ত্রিকোণে, তখনই আপনার হচ্ছে সেই আনন্দটাই পাচ্ছে, পরিপূর্ণ আনন্দটা পাচ্ছে, নির্বাণ আনন্দটা পাচ্ছে। আর এরপরে হচ্ছে এখানে ধনিষ্ঠার পরে শতবিশা। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র। তো রাহুর নক্ষত্রে হচ্ছে মণ্ডলাকার, মানে একটা এই নক্ষত্র মণ্ডলীর মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্র নিয়ে, বড় স্থান নিয়ে আছে সেই রাহু নক্ষত্রের শতবিশা নক্ষত্রটা। তো তখন শনির যে ব্যাপকতা, সেই ব্যাপকতাটা বৃদ্ধি পায়। এটাকে আমরা কর্মফল বলতে পারি। কারণ মানে তার ব্যক্তির যে জীবনের ব্যাপকতাকে সেটা সে চক্রাকারে বৃদ্ধি করে দেয়। মণ্ডলাকার কেন আকৃতি তো বৃদ্ধি করে? চক্রাকারে বৃদ্ধি করে স্যার দেয়। ওইটা নক্ষত্র পড়ে হচ্ছে আপনার 24 নাম্বার শতবিশা, হ্যাঁ স্যার। মানে শুক্রর, অর্থাৎ 6 সংখ্যা পড়ে। ওই 6 সংখ্যা যেহেতু নিউমারোলজি ক্লাস 8 আর 6 14 মিলে 5, অর্থাৎ 14 তারিখের বুধ প্রকৃত বুদ্ধির প্রতিফলনটা ঘটায়। হ্যাঁ স্যার। নক্ষত্রের সংখ্যা দেখলেও কিন্তু আর ওই অধিদেবতা বিচার করা লাগে না। হ্যাঁ, আসেন হ্যাঁ পরেরটা। স্যার। তারপরে হচ্ছে পূর্বভাদ্র। স্যার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো পূর্ব হুম। ভাদ্র নক্ষত্র যে বৃহস্পতির নক্ষত্র। তো মানে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আর শনি হচ্ছে যুগের কারক, যুগ এবং জ্ঞান। অর্থাৎ ভক্তি, মানে কর্ম এবং আপনার হচ্ছে সদ্বুদ্ধি যখন একসাথে মিলিত হয়, তখন আপনার হচ্ছে ব্যক্তির জীবনের সেই পরিপূর্ণ যে ফল লাভ, পরিপূর্ণ ফল আস্বাদন সেই জায়গাটা হয়। আর স্যার যেভাবে বলছেন সেভাবে হচ্ছে যেমন 25 নম্বর হচ্ছে 2+5 কেতুর সংখ্যা, সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেই কেতু যদি আমরা যোগ করি 8 এর সাথে 15 6, সেই 6 হচ্ছে বিলাসিতার কারক, সুখ শান্তি সমৃদ্ধির কারক। তো কর্ম যখন ভালো হবে, কতটুকু? তো কর্মফলের জায়গায় গিয়ে কিন্তু শনি ভালো কর্মফল দেবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে স্যার। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো ব্যাখ্যা হলো আজকে। আজকের ক্লাস ভালো হওয়ার কথা না, কিন্তু ভালো ব্যাখ্যা হলো আমি বলবো। এখন আপনারা শিক্ষার্থীরা আপনারাই বলবেন কেমন হয়েছে। 17 তারিখ নিয়ে নীরজ কান্তি রায় স্যার, 17 তারিখ। এখানে একটি জিনিস আমি লিখেছি যে 8 সংখ্যা একক 8, যে সে কিন্তু নিজেকে বুঝবে। মানে যে ব্যক্তি 8 তারিখে জন্ম সে নিজেকে বুঝবে, নিজে বড় পণ্ডিত। যিনি 17 তারিখে, ওই সরি আপনাকে বুঝবে, মানে সরি 8 তারিখে যে জন্ম সেই ব্যক্তি যদি ধরেন স্বপন কুমার চক্রবর্তী বা সঞ্জয় কুমার সরকার যেই হোক, সে আমাকে বুঝবে, আপনাকে বুঝবে, মানে কি অপরকে বুঝবে। এখানে আপনাকে না দিয়ে অপরকে দিতে হবে, যে অপরকে বুঝবে বা বিপরীতকে বুঝবে। মুখোমুখি যে এটাকে দিয়েই বিপরীতকে বুঝবে। আর 17 তারিখের শনি হচ্ছে নিজেকে বুঝবে, সে তার নিজেকে বুঝবে। অর্থাৎ আমাদেরকে চিনতে পারবে। যে ব্যক্তি আসছে 8 তারিখে জন্ম, যদি কেউ এসে থাকে আপনাদের একক 8 তারিখে, সে আপনাকে ম্যাপে ঝুপে বুঝে তারপর আপনার কাছে জ্যোতিষ বিচার করাতে আসবে। আর যে ব্যক্তি 17 তারিখে জন্ম, সে হচ্ছে নিজেকে বুঝবে, মানে সে নিজে নিজে বোঝে, সে ব্যক্তি জ্যোতিষের কাছে খুব কম আসবে। অর্থাৎ সে যশস্বী, সে খ্যাতিমান, সে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, সে যোগী, সে আদর্শধারী, সে নীতিবান। এই শনি অর্থাৎ যোগ সাধনা একাগ্রতার কারক, কর্মফলদাতা। সে নিজের কর্মফল নিজেই ভোগ করবে। সে বলবে ভাগ্য টাগ্য কিছু নেই, আমি কর্ম দ্বারাই আমার জীবনকে গড়তে পারবো।
আর যিনি 26 তারিখে, সে খুঁজবে, সুখ খুঁজবে, শান্তি খুঁজবে, ধন খুঁজবে, ঐশ্বর্য খুঁজবে, মানে যা কিছু খোঁজার আছে সব কিছু খুঁজবে হচ্ছে উনি। অর্থাৎ 26 তারিখের ব্যক্তি হন্যে হয়ে ছুটবে আজকে বলরাম বাবুর কাছে, রত্নবাহু বলরাম বাবুর কাছে, কালকে যাবে রথীন চক্রবর্তীর কাছে, পরশুদিন যাবে দিলীপ সূত্রধরের কাছে, এইভাবে যেতে যেতে সর্বশেষ হয়তো টিটু বাবুর কাছে, যে ত্রিপুরায় যে ঠেক খাবে। আর যদি তোমার কপাল ভালো হয় তাহলে আমার কাছেও একবার আসতে পারে। এটা 26 তারিখে। তো নীরজকান্তি রায় স্যার, আপনি 17 তারিখ, সে কিভাবে নিজেকে বুঝবে, এই সহ 17 তারিখের শনি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনারা ইতিমধ্যে গুরুজির আলোচনা এবং জেকে দেব স্যারের আলোচনা শুনলেন যে 8 তারিখের শনি বা গুরুজির সামগ্রিক আলোচনা শুনছেন। 17 তারিখের শনি আমরা যদি 17 ধরি, দেখেন এখানে গুরুজি কিন্তু আগে একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ব্যক্তি নিজেকে বুঝবে। কিভাবে বুঝবে? দেখুন, 17 হচ্ছে রবি, 7 কেতু। তার মানে কেতুকে আমরা সবসময় নিষ্ক্রিয় রবি বলি। তাইলে এই দুইজন মিলে হচ্ছে শনি। তাহলে এই 17 তারিখের যিনি জাতক আছেন, তিনি সবসময় ঐশ্বর্য ভরপুর থাকবেন। উনি ছোটবেলা থেকে ঐশ্বর্য থাকবে না। উনার নিজস্ব চিন্তাধারা থাকবে, উনার স্পেসিফিকেশন থাকবে। উনি সবসময় নিজের ভিতরে খুঁজবেন, নিজের সৃষ্টি করবেন এবং বংশ পরম্পরায় উনি ঐশ্বর্যের অধিকারী হবেন। সেই বিষয় থেকে হিসাব করতে গেলে দেখা যায়, যেহেতু দুইটি রবি মিলে, আমরা নিষ্ক্রিয় রবি ধরলেও কিন্তু নিজের ভিতরে কিন্তু উনি নিজেকে খুঁজবেন। উনি, গুরুজি যেটা বলছেন যে নিজেকে বুঝবেন, আমি বলতেছি যে উনি নিজের ভিতর নিজেকে খুঁজবেন এবং উনি খুঁজে পাবেন। নিজে খুঁজে নিজে বুঝে পেয়ে তারপর নিজে পথ চলবেন। এই জন্য উনি অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। কিন্তু উনি, ওনার অবজারভেশন প্রচুর থাকবে, সামাজিক সাংসারিক সবকিছু মিলে উনার অবজারভেশন থাকবে। এই শনি কখনো অসফল হইতে আমি দেখিনি। 17 তারিখের শনি অসফল হইতে দেখিনি। আফটার মোটামুটি উনি তার সঠিক সময় উনি রেজাল্ট পান। কিন্তু উনার মধ্য বয়সে, আই মিন মধ্য বয়সে বলতে আফটার বয়সন্ধির বয়সের পর থেকে উনি একটা স্ট্রাগলে পড়েন। ওই স্ট্রাগলটা পড়ার পরে ওইখানে উনি নিজেকে খোঁজাখুঁজি শুরু করেন। যখন উনি নিজেকে খুঁজেন আফটার 40 উনি স্পিরিচুয়াল হয়ে যান, আফটার 36 উনি স্পিরিচুয়াল হয়ে যান এবং উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি যে শনি আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, দেখেন 8 তারিখের শনি, 17 তারিখের শনি, যাকে দেশে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। আমরা যদি হিসাব করে দেখি বা খেয়াল করে দেখি, কালপুরুষের রাশিচক্র যদি আমরা নক করি বা অবজারভেশন করি, দেখেন শনি কিন্তু পূর্ণ নক্ষত্র হয়েছে 3টে রাশি। উনি কোথাও খণ্ডিত না। কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এবং তিনটাই আপনার জলরাশি, তিনটাই আবার চর্চিত জাতক। এই যে শনির কন্ট্রাডিকশন, শনিকে কারা ভয় পায়? আপনাকে খেয়াল রাখতে হবে শনিকে ভয় পাচ্ছে কারা। শনিকে তারাই ভয় পায় যারা ভুগে, মোহে, কামনা বাসনে আচ্ছন্ন। 17 তারিখের শনি কিন্তু খুবই কেয়ারফুল। সে ছোটবেলা থেকে নিজের ভিতর স্পিরিচুয়ালিটি অনুভব করে এবং সে বুঝতে পারে যে তার কি করা উচিত। এই জন্য সে সবসময় ভেবে চিন্তে আচ্ছা স্যার, সিদ্ধান্ত একটু নেয়। থামিয়ে দিই। আট বা নাম্বার যখন আপনি ওই পুষ্যা নক্ষত্রের শনি বলছেন, কেন সে মানে পরাজিত, নিজেকে কেন, নিজেকে বুঝবে কেন, মানে অন্য জায়গায় বুঝতে যাবে না কেন? তার মানে যখন পুষ্যা নক্ষত্রের শনি থাকে, তার তৃতীয় দৃষ্টি যখন ইসে কন্যায় পড়ে, তখন কন্যায় কিন্তু ওই যে বৃষের কথা বললাম, যে বৃষের ওই কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, যেমন অধিপতি হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, ঠিক কন্যায়ও এসে কিন্তু ওই উত্তর ফল্গুনী মানে রবি, তারপরে হস্তা হচ্ছে চন্দ্র, আর চিত্রা হচ্ছে মঙ্গল, সেখানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। মানে তৃতীয় দৃষ্টি দিয়ে সে কিন্তু আর তার অবস্থানকে মানে বিশেষ করে ধ্বংস করতে পারছে না, সে নিজেকে বুঝে নিচ্ছে। তাছাড়া যখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তখন শনি নিজ গৃহ, সেখানে উত্তরাষাঢ়ার রবি, আবার সেই শ্রবণার চন্দ্র, আবার সেই ধনিষ্ঠার মঙ্গল, সেই একই জিনিস কিন্তু ওই বৃষে যা, এই এখানে থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে। আবার যখন সে দশম দৃষ্টি দিচ্ছে মেষে, তখন সে গিয়ে শান্ত হচ্ছে কেন?
সেটি অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র আর কৃত্তিকা। তাহলে অশ্বিনীর কেতু, ভরণীর শুক্র, আর হচ্ছে কৃত্তিকার রবি। এটা আমাদের অনুধাবন করতে হবে যে কি হচ্ছে। আবার যদি আমরা বৃশ্চিকের যদি চলে যাই অনুরাধা, তাও কিন্তু সেই একই ফল দেবে। যদি আমরা আর কোনটা, ওই পোষ্যা, অনুরাধা, আর একটা কোনটা 17, 27, 26, উত্তর ভাদ্র উত্তর স্যার। ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, সেখানে গেলেও কিন্তু ওই একই সার্কেলটা পাই, যার জন্য যোগযুক্তটা ওই সেলাইয়ের মতো পিছন থেকে হয়। হ্যাঁ বলেন ফিরোজ স্যার। তো আমার 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 কাছে মনে হচ্ছে যেমন জয়ন্ত স্যার বলছেন যে 8 নম্বর শনিটা মকরের শনি, 8 নম্বর শনি মকরের শনি, আর 17 নম্বর শনি অলওয়েজ কুম্ভের শনি। কারণ কুম্ভের শনি তার আনন্দময় স্থান, সে জীবনটাকে হেসে খেলে উপভোগ করে ওইখান থেকে লার্নিং নেয়, নিজের সাথে নিজে বুঝে, এবং সে তার প্রচেষ্টা চালিয়ে যায়। এবং সে যে স্পিরিচুয়ালিটি ধারণ করে, সেই স্পিরিচুয়ালিটি সবার ক্ষেত্রে ধারণ করা সম্ভব হয় না। 26 তারিখে শনিকে যেমন ভেঙে চলে সবকিছু নিজেকে খুঁজতে হয়, নিজেকে বুঝতে হয়, কিন্তু 17 তারিখে শনি নিজে থেকে নিজে বুঝে, সে ঐশ্বরিক ভাবে ওইটি নিয়ে আসছে। তো আমি এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করলাম। পুষ্যা নক্ষত্রের শনি গুরুজি যেটা বললেন, আম, যে ব্যাখ্যা দিলেন, আমি এর সাথে একটু প্লাস করতে চাই। সেটা হচ্ছে দেখেন পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের শনি মানে সে সবসময় পালন পোষণেই ব্যস্ত, নিজের চিন্তা করবে কখন? সে কখন নিজের চিন্তা করার সুযোগ নেই। নিজের আবার পরিবর্তন নিজেই করবে, নিজের হ্যাঁ, পরিবর্তন নিজেই করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইভাবে আমরা যদি 17 তারিখে শনিটাকে বুঝতে চাই, তাহলে শনির ক্ষেত্রে সবচেয়ে বেশি ওই মানে 8, 17, 26-এর মধ্যে সবচেয়ে পজিটিভ রেজাল্ট হচ্ছে, বা যারা মোটামুটি আমরা আমরা যদি বলি যে দৈব শক্তি নিয়ে আসে, সেটা হচ্ছে এই 17 তারিখের শনি। দৈবের প্রভাব যারা নিয়ে আসে, সেটা হচ্ছে 17 তারিখের শনি। 17 তারিখের শনিতে আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য করা উচিত যে কেন রবি এখানে, এইখানে এইখানে কিন্তু রবি কেন স্ট্যান্ড করতেছে। আমরা যতই শনি শনি বলি, আমরা জানি যে রবি এবং শনি যে শত্রুতা, কিন্তু রবি নিষ্ক্রিয় রবি, এবং রবিকে নিয়ে, রবি আত্মার কারণ, আর কেতু আধ্যাত্মিকতার কারণ। সে আত্মার ও আধ্যাত্মিকতা একসাথে হয়ে এমন একটা যুগ তৈরি করছে, যে যুগটা আহ আর কোথাও খোঁজার প্রয়োজন নাই। সে নিজেকে খুঁজে, নিজেকে বুঝে, নিজেকে নিজের সাথে লড়াই করে, এবং বরং সে অপরকে পথ দেখাতে পারে। আমি সেটা 17 তারিখের সঙ্গে ভিতরে অনেকটা দেখেছি, যারা, এবং অনেক বাচ্চাদেরকেও আমি দেখেছি, যারা অলওয়েজ খুব সুন্দর তাদের লাইফ লিড করছে, তারা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছে, আহ, তাদের কোনো অভাব নেই। আমি প্রায় ক্ষেত্রে এটা দেখছি। বিশেষ কিন্তু আবার আরেকটা স্টাডি করছি আমি, আপনার মোটামুটি প্রপার এজ যেটা, এই 18, 13 থেকে আফটার আফটার 13, যে এইজটা, ওই এইজে তারা একটু স্ট্রাগলে করে, তখন তাদের ভিতরে একটা ভাঙাচোরা তৈরি হয়, ওইটা থেকে তারা একটা লার্নিং নেয়। এইভাবে বিভিন্ন ভাবে আমি এই 17 তারিখ শনিটাকে পেয়েছি। আপনারা ওইভাবে বিচার করে দেখতে পারেন। আর 17 তারিখের শনি অলওয়েজ ভালো, কিন্তু প্রপার গাইড দরকার আছে। সেখানে প্রপার গাইড করলে, যদি স্পিরিচুয়াল গাইডটা পেলে, সে অনেক বেশি উন্নতি করতে পারে। এবং এই শনি আহ, কিন্তু কর্মকে ভয় পায় না, এই শনি ভাগ্যকে পাত্তাই দেয় না। সে মনে করে যে লাইফ মানেই কর্ম, লাইফ মানেই আমাকে ওইখানে স্ট্যান্ড করতে হবে, অদৃষ্টবাদী হয় না এই শনি। তো স্যার, ধন্যবাদ। এটি আমার আলোচনা। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের টিটু দাস স্যার, 26 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিয়ে আপনাকে কিছু বলতে প্রার্থনা করছি। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। যদি সম্ভব হয় আপনারা ভিডিওটা একটু অন করবেন, পরবর্তীতে ভিডিও শুনে হয়তো ক্লাস অনুধাবন করবেন, কিন্তু আসলে সময় যখন দিচ্ছেন এখানেই যদি থেকে থাকেন, ক্লাসের যুক্ত হয়ে যদি বাইরে না চলে যান, তাহলে ভিডিও অন রাখতে তো মনে হয় কষ্ট হয় না। হ্যাঁ, টিটু দাস স্যার। স্যার নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আ- আপনারা তো সবাই 8 তারিখ এবং 17 তারিখ এবং 26 তারিখ তিনটি শনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা শুনেছেন। আমাদের শনিদেব কিন্তু শাস্ত্রে উনি কিন্তু বিচারক, ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মহারাজ,
ওনার যে যেমন কর্ম করবে সেরকম কর্মের ফল কিন্তু আমাদের শনি দিয়ে থাকে। তো 26 তারিখের শনি জাতক জীবনের শুরুটা স্নেহ মায়া মমতা দিয়ে সৃষ্টি হবে, শুরু হবে, এবং 6 তারিখ লাস্ট সংখ্যা শান্তি দিয়ে তার জীবনটা শেষ হবে, শান্তি সমৃদ্ধি দিয়ে শেষ হবে। সাধারণত এই শনি একটু জাতকের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, অস্থিরতা থাকবে, এবং তার এই জাতকের মধ্যে শনির যে একক যুগ সাধনা এবং শনির যে ধৈর্য, এটার একটু ঘাটতি থাকবে। এটা এই জাতকের মধ্যে একটু চঞ্চলতা অস্থিরতা থাকবে। তার জীবনে সাধারণ কোনো কিছুতেই ভেঙে যাবে। আবার সেই শুক্র এই চন্দ্রকে নতুন করে বাঁচার, ওই স্যার যে বললেন যে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আবার নতুন করে বাঁচো। এই শনি, এই শুক্র এই শনিকে, এই চন্দ্রকে আবার ওই জায়গা থেকে সংশোধন করে আবার জাতককে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করবে। এই যে 26 তারিখে শনি ওটা করবে, ওটা করবে, আরেকটা কাজ করবে, এখানে বাধা পেলো, আরেকটা কাজ করবে, এগুলি কেন? চঞ্চল শনি, একটু অস্থির শনি, তার জন্যই এটা সবকিছুই মানে একটাতে সে স্থির থাকবে না। শনিদেব সাধারণত এক কাজে মন দিলে এই কাজটি শেষ করে নেয়, কিন্তু 26 তারিখের শনি এটা ওই সবকিছুকেই খোঁজার চেষ্টা করবে। ধরেন সাধারণত আমরা যদি মিথুনের শনি বা কন্যার শনি বা মকরের শনি বা কুম্ভের শনি, মিথুনের শনি যদি দেখেন, মিথুনে যদি চন্দ্র শুক্রে বসে থাকে, মিথুন রাশিতে যদি চন্দ্র শুক্র বসে থাকে, তখন কিন্তু এই এই শুক্র কিন্তু চন্দ্রকে সাহায্য করে দেবে। ঠিক আবার যেহেতু মিথুন রাশির পঞ্চম ঘর শুক্র, এই এবং একমাত্র শুক্র শুভ গ্রহ, তো এই মিথুন রাশিতে যখন 26 তারিখটা বসলো, চন্দ্র শুক্র বসলো, তখন কিন্তু এই শুক্র এই যে চন্দ্রকে সাহায্য করে যাবে, এবং চন্দ্রের মায়া মমতা নিয়ে সে জীবনের প্রতিষ্ঠা পাবে। এবং কন্যা রাশিতেও যদি আবার চিন্তা করেন, 26 তারিখটা চন্দ্র শুক্র এক ঘরে আছে কন্যা রাশিতে, তখনও দেখবেন কন্যা রাশির শুক্র হতে পারে মারক গ্রহ, জীবন পর্যায়ে একটা প্রাথমিক পর্যায়ে একটু ইয়া দিতে পারে, কিন্তু তারপরে এই শুক্র কিন্তু ভাগ্যবতী। এই কন্যা রাশিতে চন্দ্র শুক্র এই 26 তারিখের শুক্র চন্দ্রকে বারবার নতুন পথই দেখিয়ে যাবে। ঠিক একইভাবে মকর কুম্ভের ক্ষেত্র, মকর কুম্ভের ক্ষেত্র একইভাবে দেখিয়ে যাবে। আমি স্যার এটুকু সংক্ষেপে বললাম, আর নক্ষত্র দিয়ে সবাই তো বিস্তারিত হ্যাঁ বলেছেন। স্যার, তারপর নক্ষত্র অসংখ্য ধন্যবাদ। কিন্তু 26 তারিখের যে শনি, ওই ব্যক্তি একটু অস্থির চিত্তের মানুষ, মানে কোনো কিছুতে সহজে তৃপ্তি লাভ করবে না। যেমন দেখা যাচ্ছে আমরা ষষ্ঠ ভাব যেমন দেখি যে সে প্রতিযোগিতায় যাবে, বারবার খেলাধুলায় যাবে, বারবার লটারি কাটবে, বারবার দেখা গেল ওই ফাটকাবাজিতে বিনিয়োগ করবে, মানে করে কোথায় আছে শান্তি? নদীর এপার বসি ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ সুখ খোঁজার জন্য অন্যদিকে যাবে। দেখবেন যে ওই যে বলে গোয়ালের কাছের কাছের ঘাস গরুতে খায় না। তো কেন খায় না? ওই গরু এ পাশে দাঁড়িয়ে মনে হয় মাঠের ওই পাশে বেশি ঘাস, যার জন্য সে দ্রুত দৌড়ে যায়, যে দেখে ওখানেও মাটি মাটি খোসরা খোসরা। অর্থাৎ শান্তির জন্য
সে সর্বদা ছুটে বেড়াবে, কিন্তু প্রকৃত শান্তি খুঁজে পেতে গেলে তাকে ওই লগ্ন সাপেক্ষে সেই শনির অবস্থান, তার যে নক্ষত্র, কারণ শনি এককভাবে মারক হয় না, মারক লক্ষণাক্রান্ত হলে মারক হয়, এই কথাটি কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে বলা হয় না। তাছাড়া শনি কর্মফলদাতা, কর্ম তাকে করতে হবে। অর্থাৎ গোয়ালের পাশের ঘাসটা যদি গরু খেয়ে পেট ভরে নেয়, তাহলে তো তার কর্ম করে খাওয়া হলো না, সে যে মাঠের ওই পাশ পর্যন্ত দৌড়ে যাওয়া তার হলো না। অর্থাৎ এই দৌড়ে যেতে হবে। আর আমরা এমনিও তো জানি যে এক পাশে থাকলে আর এক পাশ বেশি সবুজ মনে হয়, অর্থাৎ তার আকাঙ্ক্ষা খুব বেশি। সে যে কোনো জায়গায় তার তৃপ্তির জন্য শনির যে যোগ সাধনা একাগ্রতা যেটি রয়েছে, সেটির জন্য খুঁজলেও যাবে। আবার দেখা গেল মারণের তাড়নায় বা মরণের তাড়নায়ও যদি, ওই রিপুর তাড়নায় বা ধরুন ওই অষ্ট রসের তাড়নায়ও যদি যায়, তাহলেও সে যাবে। কেননা সে তার জীবনে পরিবর্তন করবে, জ্যোতিষও পরিবর্তন করবে, ডাক্তারও পরিবর্তন করবে, উকিলও পরিবর্তন করবে, অর্থাৎ আইনজীবীও পরিবর্তন করবে। তার মনের তৃপ্তি পাওয়া খুবই কঠিন। সে সারা জায়গায় এই একটা অস্থির চিত্তের মানুষ কিন্তু সে হবে। আর যদি চন্দ্র আর শুক্র যুক্ত আপনারা দেখে থাকেন, তাহলে কোনো প্ল্যানেটে যদি চন্দ্র এবং শুক্র এক গৃহে অবস্থান করে, তাহলে সেই জায়গার ফলটি ওই ঘরের ফলের উপর নির্ভর করে। এটা তো আপনারা আগেও শিখেছেন যে শুক্র চন্দ্র একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে, সেটি কার নক্ষত্রে বসে আছে, কে দৃষ্টি দিয়েছে, কে বহির্দৃষ্টি, কে অন্তর্দৃষ্টি, বা ওই যে সেলাইয়ের মতো পিছন সাইড থেকে কোনো যোগ যুক্ত হয়েছে কিনা, তার উপরে ফল দেয়। অর্থাৎ উনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এককভাবে। তথাপিও ওই শনি, বিশেষ করে শান্তিপ্রিয় শনি, অর্থাৎ নিজের সুখ নিজের ভালো, বা আপন ভালো পাগলেও বোঝে। তো উনি পাগল হলেও নিজের ভালোটা নিজে বুঝতে পারে, নিজে দেখে শুনে বুঝে খায়। খাবার খেতে গেলে নিজে বুঝে শুনে খায় বা যাচাই করে খায়, এনাকে বলতে হবে ভালো। ইন্দ্রাই কিন্তু জ্যোতিষ জগৎকে বাঁচিয়ে রেখেছে। বিভিন্ন জায়গায় দেখাতে যাবে, বিভিন্ন জায়গায় ভিজিট দেবে, বিভিন্ন লোককে তার অন্ন বস্ত্র বাসস্থানের অভাব তৈরি করবে, আবার নিজে সেখান থেকে তারপরে দৌড়াতে দৌড়াতে যে এক সময় শান্ত হয়ে ক্ষান্ত হবে। তো স্যার, নীরজ স্যার, আমাদের একটি লটারি করার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ আপনি স্যার, লটারি করেছেন কিনা? স্যার। তার আগে একটু হ্যাঁ বলবো যে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে আপনাদের, আমরা এই ক্লাসে এখন থেকে আপনাদের রোল নাম্বার অনুযায়ী যার নাম আসবে সেই তার হরোস্কোপ নিয়ে এটি একটি ক্লাস তৈরি করা হবে, মানে ক্লাসের বাকি অংশ ব্যাখ্যা দেওয়া হবে। যেমন আপনারা 7 নাম্বার ক্লাসে আমি বলেছিলাম যে কেন পিছন সাইড থেকে আমরা ছাদদের দিয়ে শুরু করলাম, এটির উত্তর আপনারা দিতে পারেননি। তাছাড়া ধরেন আমরা বলেছিলাম যে আজকের প্ল্যানেটটি সম্পূর্ণ উল্টে যাবে, 90 ভাগ উল্টে যাবে। তো এই 90 ভাগ উল্টেছে কিনা যখন জ্যোতিষ হবেন, ওই প্ল্যানেটটি বা ওই বোর্ডটা যার স্ক্রিনশট দেওয়া আছে বা ওই ভিডিওটি মার্ক করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে গোচর প্ল্যানেটের সঙ্গে উল্টে গেছে কিনা। এবং আজকেও বলে রাখি যে আজকের প্ল্যানেট আপনারা দেখছেন যে গোচর প্ল্যানেট, গোচরে যদিও যে কেরেপ স্যার বলে গেছেন যে লগ্নে মঙ্গল রবি যুক্ত হয়ে বসে আছে, শনি তার তৃতীয় ভাবে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। যদিও সফটওয়্যারে কিন্তু শনিকে চতুর্থ ভাবে দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে শনি পঞ্জিকা মোতাবেক সে আপনাদের লগ্নের 3rd হাউসে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। বৃহস্পতি 18 তারিখ অর্থাৎ গতকাল রাত্রে সে ট্রানজিট চেঞ্জ করে মিথুনে গেছে। তাছাড়া নবমে সিংহে কেতু আছে, আর হচ্ছে এই দ্বাদশে বুধ শুক্র চন্দ্র যুক্ত হয়ে অবস্থান করছে। তো আজকের ক্লাস হচ্ছে শনি, শনি কিনা রাহু যুক্ত হয়ে 3rd হাউসে বসে আছে। সে দৃষ্টি দিয়েছে 3 নাম্বার দৃষ্টি পঞ্চম ভাবে অর্থাৎ বিদ্যা ভাবে। তাছাড়া এই শনি ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে ভাগ্যভাবে কেতু অবস্থান করছে। আমরা জানি 9, 10, একাদশ ভাবস্থ কেতু শুভ ফলদাতা। তাছাড়া তার দশম দৃষ্টি দ্বাদশ ভাবে দিয়েছে, ব্যয় ভাবে। ব্যয় ভাবে বসে আছে বুধ শুক্র এবং চন্দ্র। তো লগ্ন সাপেক্ষে কে শুভ কে অশুভ এটা তো আপনারা জানেন, এটা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো সেই অনুযায়ী এই যে প্ল্যানেট, আমার ভাষ্য হচ্ছে লটারি আপনাদের সামনেই হবে। 1 থেকে আপনাদের 63 পর্যন্ত রোল নাম্বার, সেটি মনে হয় স্যার নাম লিখেছেন না রোল নাম্বার লিখেছেন, যেভাবেই লিখুন সেটি, আমরা রোল নাম্বার পেলেও নাম, নাম পেলেও রোল নাম্বার একই। তো সেটি পাওয়ার পরে তার প্ল্যানেট আপনাদের সুযোগ রয়েছে, আপনারা আপনাদের যার যার প্ল্যানেট দিতে পারেন, অথবা আপনার প্রিয় ব্যক্তি যার বিষয়ে জানেন এমন দিতে পারেন। আমরা কিন্তু এখানে শিক্ষা দেব, আমরা ফুল প্রেডিকশন কিন্তু দিব না।
আমাদের ছাত্রদেরও দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেটা দিব শেখার জন্য কাট কাট সেই জিনিসগুলো শিখাবো, কিন্তু ফলাদেশটা উনাদেরই নিতে হবে। কারণ ফলাদেশ বলতে গেলে অনেক সময় যদি নেগেটিভ কোনো কিছু এসে যায় সেটি তার মনক্ষুণ্ণতার কারণ, আর এটা রেকর্ডেড হয়। আবার যদি পজিটিভ বেশি হয় সেটিও তারা অনেক সময় পজিটিভ দিক নিতে চায় না, সম দিকগুলো নিতে চায়। তো আমরা ফলাদেশ কম বলবো, কিন্তু ফলাদেশ অনুধাবন করতে দেবো, অটোমেটিক অনুধাবন করে ফেলবেন আপনারা। ঠিক এভাবে বিচার করে দেখাই যদি, তাহলে আজকে লটারি এখনো হয়নি। তো আপনারা হয়তো ভাববেন যে স্যার কোনো জাদু দিয়ে হয়তো লটারি ওখানে বের করে রেখেছে। তো এখানে অনুধাবন করতে হবে যে নিউমারোলজির ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 22, অর্থাৎ রাহু। রাহু আছে থার্ড হাউসে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলের ঘরে। সেখানে কিন্তু সে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে অবস্থান করছে। তাছাড়া 19 তারিখ 1+9 সমান হচ্ছে 10, অর্থাৎ রবি। রবির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে শক্তি দিয়ে সেখানে এক তৈরি করেছে। কিন্তু মাস এবং সাল মিলে আবার সেই রাহু, রাহু এসে গ্রাস করছে। রাহু ছাড়ছে না। পরবর্তীতে বার এসে শুক্র যুক্ত হয়ে রবি হয়েছে শুক্রবারকে নিয়ে। তাহলে সর্বশেষ রবি যেটি এলো, সে কিছুটা যশস্বী করার চেষ্টা করবে। কিন্তু আজকের প্ল্যানেট যেটি লটারিতে উঠবে সেটি অনুকূলে নয়, প্রতিকূলেই আসবে। গোচরেরও প্রতিকূলে আসবে এবং নিউমারোলজিরও প্রতিকূলে আসবে। আপনারা মিলিয়ে নেন। এবার লটারি স্যার কিভাবে করেছেন দেখান। এইখানে আমি সবার রোল নাম্বার লিখেছি স্যার। এখন আমি লটারি করব। এই যে খুললাম, এখান থেকে একটা কাগজ নিলাম। হ্যাঁ, আমি দেখি কার রোল নাম্বারটা আসতেছে। 7 নাম্বার। 7 নাম্বার রোল নাম্বার 7 উপস্থিত কি আছেন? নাম দেখেন? রোল 7 নাম্বার নাম্বার রোল। 7 আছেন এখানে? আছি স্যার। হ্যাঁ, জুমা ঝুমা চৌধুরী স্যার। কে? ঝুমা চৌধুরী। জি স্যার। হ্যাঁ, রুমা আপনার জন্ম প্ল্যানেট বলেন, জন্ম তারিখটা বলেন আগে। 16 অক্টোবর। স্যার আমার এটা বলবো? আপনার ইচ্ছা। আপনি আপনারটা বলতে পারেন, আপনি কারো প্রিয় ব্যক্তিত্বের বলতে পারেন, যার বিষয়ে আপনি জানেন এমন বলতে পারেন। সে অধিকার আপনাদের রয়েছে। কিন্তু জানেন না এমন কারো জন্ম তারিখ দিয়েন না, বা কোনো কল্পিত একটা বানায়া দিয়েন না। এটা হচ্ছে বিষয়। আপনার অধিকার রয়েছে, আপনি আচ্ছা কারটা জানবেন। আপনি আপনার বাবারটা জানতে পারেন, মায়েরটা জানতে পারেন, আপনার সন্তানেরটা জানতে পারেন, স্বামীরটা জানতে পারেন, ভাই বোনেরটা জানতে পারেন। কিন্তু সেটি নির্ধারণ করতে হবে আপনার। একটা লটারি, যে আপনি আপনারটা না করে, লটারিতে আপনার রোল নাম্বার আসছে, আপনারটা না করে আপনি একটা দিচ্ছেন। অর্থাৎ কোনো ক্রমে হাউস বলতে পারবে না যে আমরা ইনফ্লুয়েন্স করে কাউকে দিয়ে বলাইছি, এটা বলতে পারবে না। আমি সেটি চাই। আচ্ছা আর নিরজ স্যার, আচ্ছা। যে রোল নাম্বার উঠবে না, মানে যে উপস্থিত থাকবে না, সে কাগজটি সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দেবেন। এমনকি আজকের 7 নাম্বার উঠেছে, 7 নাম্বার আর ভিতরে রাখার দরকার নেই, ওটা বাইরে চলে যাবে। এবং হ্যাঁ স্যার। যে রোল নাম্বারটি, যে উপস্থিতি নেই, সেটি আমাদের আর পরের ক্লাসে ডাকার জন্য কৌটার মধ্যে আর রাখতে হবে না, ওটা একবারেই আউট করে দেবেন। বুঝতে পারছেন? এইভাবে আমাদের লটারি